মাননীয় সদস্য জনাব শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৪। আপনার সময় ১৫ মিনিট। মাননীয় স্পিকার, এই মহান সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমে স্মরণ করতে চাই বাঙালি জাতির জনক, যার জন্ম না হলে এই বাংলাদেশ আমরা পেতাম না, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই এবং শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবারবর্গ এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, সেই সকল শহীদকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি একটু ভিন্ন খাতে আজকে বক্তব্যটা দিতে চাই। কিছু কথা আমি স্মরণ করতে চাই এবং কিছু কথা বলতে চাই এই সংসদের সংসদ সদস্যদের জন্য না, যারা এই সংসদের বাইরে এই নতুন প্রজন্মের সন্তান আছেন, তাদের কাছে আমি কিছু কথা পৌঁছতে চাই আমার এই বক্তব্যের সুযোগে। মাননীয় স্পিকার, আমার বাবা এবং দাদা সংসদ সদস্য ছিলেন 1974 সন। হঠাৎ করে একদিন রাতের বেলা একটা টেলিফোন আসলো আমাদের বাসায়। টেলিফোনটা আমি ধরেছিলাম, আমি তখন ক্লাস 7-এর ছাত্র। টেলিফোনের অপর থেকে কথা আসলো একটা বিশাল দরাজ কণ্ঠ। আমি ফোনটা ধরে বললাম, আসসালামু আলাইকুম। বলল, তুই কে? আমি বললাম, শামীম। শামীম বলার সাথে সাথে বললেন, তোর বাবাকে দে। আমি বুঝতে পারছিলাম না যে এটা কার কণ্ঠস্বর। যখন আব্বাকে তাকিয়ে বললাম যে আব্বা, ওই পার থেকে কে জানি বলছেন তোর বাবাকে দে, আব্বা লাফ দিয়ে তাড়াতাড়ি উঠলেন, উঠে বললেন, বঙ্গবন্ধু। উনি বুঝে নিলেন এটা কে, বঙ্গবন্ধু ফোন করেছেন। আমি কিন্তু মাননীয় স্পিকার, আমার শরীর হিমশীতল হয়ে গেল যে আমি বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানের সাথে, বাঙালি জাতির সর্বমহান ব্যক্তির সাথে আমি টেলিফোনে কথা বলেছি। এটা তখন আমার কাছে বিশ্বাস হচ্ছিল না। আমি একটা কিশোর, আমার কাছে এটা বিশ্বাসযোগ্য হচ্ছিল না। আমি অবাক হয়ে আমার বাবার দিকে তাকিয়েছিলাম। বঙ্গবন্ধু ওই পার থেকে আমার বাবাকে জানি কিছু বললেন। আমার বাবা হাসছিলেন। সর্বশেষ শুধু এইটুকু কথা বললেন, আপনি কি ভাবিকে এখনো কষ্ট দিবেন? আমি কিছু বুঝলাম না, বুঝার বয়সও তখন আমার হয় নাই। আমি যখন টেলিফোনটা ছাড়ার পরে আব্বার দিকে তাকিয়েছিলাম হা করে, তখন আমার পিতা আমাকে বললেন, উনি বুঝতে পারছিলেন আমার মনের অবস্থাটা। উনি বুঝলেন যে কালকে সকালে যেতে পারবে ভোরবেলা উঠে। আমি বললাম, কোথায়? বললো, বঙ্গবন্ধুর বাড়িতে। বললাম, কেন আব্বা? বলে, মাছ নিয়ে যেতে হবে। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত আসবেন বাংলাদেশে। বঙ্গবন্ধু ফোন করলেন আমার বাবাকে যে বড় মাছ পাঠা। আব্বা বললেন যে ঠিক আছে, মাছ পাঠাচ্ছি। উনি ফোন করলেন, মাছও আসলো। সেই মাছের সাইজ আমার তখন যে সাইজ, তার চেয়ে কোনো অংশে কম না। এই মাছ নিয়ে আমি এবং আমাদের ড্রাইভার আমি বলি না ওনাকে, আমরা আজগর ভাই বলে ডাকতাম, ওই আজগর ভাই সহ আমরা দুজন গেলাম ভোরবেলায়, ফজরের আজানের সময়। সারা রাত আমার কি উৎসাহ, আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমার মনে আছে সেদিনটার কথা। সাদা প্যান্ট সাদা শার্ট পরে ভাবলাম জাতির পিতার বাসায় যাচ্ছি, সেজেগুজে যাই। সেজেগুজেও গেলাম। সেজেগুজে যখন গেলাম, যখন বাড়ির সামনে গেছি, দেখলাম এটা তো রাষ্ট্রপতির বাড়ি না, এটা সাধারণ মানুষের বাড়ি। বাড়ির সামনে সাধারণ দুজন পুলিশ দাঁড়িয়ে আছে, কোনো এরকম কোনো গার্ড নাই। আমাদের ড্রাইভার আজগর ভাই, নারায়ণগঞ্জের ল্যাঙ্গুয়েজটা অনেকটা পুরান ঢাকার মতো, ওই সাইডটার। উনি গলার স্বর ভীষণ কঠিন গলা। উনি চিৎকার দিয়ে বলে, রায় গেট খোলো। পুলিশ বললো, আমি গেট খুলতে পারবো না, আগে পারমিশন নিয়ে নেই। ওনার উঁচু আওয়াজের ঠেলায় এমনভাবে উনি উঁচু আওয়াজ করলেন যে উপর থেকে, ছাদের থেকে একজন লোককে দেখলাম। মাননীয় স্পিকার, আমি অবাক হয়ে যাই আজকে, একটা লুঙ্গি পরা, একটা সাদা গেঞ্জি পরা। উনি এসে দাঁড়িয়ে বললেন, কে রে, কে নিচে? উনি জোরে চিৎকার দিয়ে বললেন। আমাদের ড্রাইভার সাহেব আজগর ভাই উপর দিকে তাকিয়ে বললেন, আমি। উনি উত্তর দিলেন, কে রে? আজগর। আজগর ভাই বললেন, জি, চিনছেন আমারে? এখন কি আমাকে চিনবেন? আপনি তো এখন দেশের রাষ্ট্রপতি। উনি হাসতে করে হাত দেখিয়ে বললেন, দাঁড়া, আমি আসতেছি। আমার কাছে এটি স্বপ্নের মতো মনে হচ্ছিল যে আমাদের গাড়ির একজন চালক, ওনাকে জাতির পিতা বঙ্গবন্ধু, সারা বিশ্বের মহানায়ক, উনি বলছেন, তুই দাঁড়া, আমি আসছি। বঙ্গবন্ধু নিচে আসলেন। মাননীয় স্পিকার, এই পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লাহকে শপথ করেই বলছি, যা বলছি সত্য বলছি,
নিচে আসলেন, এসে আজগর ভাইয়ের কাঁধে হাত দিলেন, দিয়ে বললেন নাস্তা খাইছস? বললো এত সকালে কি নাস্তা খাই নাকি? কয় চল নাস্তা খাই। আমার খুব প্রেস্টিজে লাগলো মাননীয় স্পিকার। আমি হলাম মালিক, মালিকের ছেলে, আমাকে কিছু করলেন না। আমি সালাম করলাম, গালে টিপ দিলেন, মাথা একটা থাপ্পড় দিয়ে বললেন মাছটা নিয়ে তোর চাচির কাছে যা, তোর চাচি রান্নাঘরে আছে। আমি তো আরো অবাক হলাম যে আমি মালিক, আমি মাছ আলকে নিয়ে যাব। এখন তো আমার পক্ষে ওই মাছও আলগানো সম্ভব না। রাগ ক্ষোভে পুলিশটাকে বললাম মাছটা ধরেন, আমার সাথে নিয়ে চলেন। ওরা যে মাছটা রান্নাঘরে নিয়ে গেল। আরেক দৃশ্য দেখলাম মাননীয় স্পিকার, বঙ্গমাতা ফজিলুন্নেসা, কি অবাক বিস্ময়ের এক নারী, জাতির পিতার সহধর্মিনী, জাতির পিতার সকল কাজের সঙ্গিনী, জাতির পিতাকে জাতির পিতা করার পিছনে যার অবদান সবচেয়ে বেশি মাননীয় স্পিকার, সেই মহাময়ী মা রান্নাঘরে বসে আছেন একদম নরমাল একটা সাধারণ মানুষের মতো বসে। মাছটা যখন নিয়ে গেলাম, সালাম করলাম, বললেন মাছ নিয়ে আসছিস? আনলাম জি। বললেন তোর চাচা এখনো আমার কষ্ট দিতে আর ছাড়লো না রে, বস বাবা। বসলাম। আমি রান্নাঘরে যাওয়া পরিবারের সন্তান ছিলাম না মাননীয় স্পিকার, ধনী পরিবার আসার থেকে ছেলে। রান্নাঘরে বসে আমার কাছে অস্বস্তি লাগছিল, পিঁড়ির উপরে বসলাম। মহামান্য আমাদের সেই মহাময়ী মাও পিঁড়ির উপরেই বসা ছিলেন। মাছটাকে কাটা হলো 2-3 বার, রক্ত বেরিয়ে আসলো মাছ থেকে। আমি কেমন জানি অস্বস্তি বোধ করলাম। আমি দেখলাম যে এই মাছ উনি নিজে হাতে কাটছেন আর বললেন যে আনোয়ার সাদাত খাবে, এখনো তোর চাচা বলে এই মাছ আমাকেই রাঁধতে হবে। মাননীয় স্পিকার, আমি যখন ফিরলাম বাসায় আমার খুব রাগ হলো যে আমাকে আদর করলো না বেশি। আজগর ভাইকে বঙ্গবন্ধু নিয়ে গেলেন, আমি আমার বাবাকে বললাম যে আমাকে আদর করেনি, আমি আর যাব না। আমার বাবা সেদিন বলেছিলেন বড় হও তাহলে বুঝবা। আমি যখন বড় হলাম মাননীয় স্পিকার, আমি তো বুঝলাম এই নেতা, আমরা যেই নেতা হারিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই নেতার নেতৃত্ব পাওয়ার সৌভাগ্য আমাদের তো হলো না মাননীয় স্পিকার। যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই বাঙালি জাতির ষড়যন্ত্রকারীরা যারা হত্যা করেছে, আমি তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করছি মাননীয় স্পিকার, এবং আল্লাহর কাছে ওনার মাগফিরাত কামনা করি। সেই জাতির জনক আমাদের জন্য রেখে গেছেন তার শ্রেষ্ঠ পুরস্কার আমাদের জন্য, যিনি আজকে আবারও নতুন করে সেই একইভাবে বাঙালি জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন, বাঙালি জাতিকে ঠিক একইভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর মতো ভালোবাসছেন সেই জননেত্রী শেখ হাসিনা, যিনি মানুষকে নিয়ে আজকে তার স্বপ্ন দেখেন। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই 4 জাতীয় নেতাকে। আমার বাবা সেদিন জেলে ছিলেন, ওই জেলে যেইখানে মনসুর আলী সাহেব ছিলেন সেই কারাগারী ছিলেন, অজু করার সময় পর্যন্ত তাদের দেওয়া হয় নাই। নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব, আমাদের 4 জাতীয় নেতা অজু করতে চেয়েছিলেন, কমরেড মনসুর আলী সাহেব, অজুর পানিটা পর্যন্ত দেওয়া হয় নাই, তাদেরকে হত্যা করা হয়েছিল পাশের রুমে নিয়ে। সেই দিন আমার বাবা নিজের কানে শুনেছিলেন, ওনারা চিৎকার দিয়ে বলছিলেন আমাদেরকে হত্যা করো। আমরা মনেও প্রমাণ করতে চাই আমরা শেখ মুজিবের লোক আছি, শেখ মুজিবের লোক ছিলাম, শেখ মুজিবের লোকই থাকবো। মাননীয় স্পিকার, এই তো আমাদের বঙ্গবন্ধুর সেই আদর্শের সৈনিকেরা। মাননীয় স্পিকার, দেশের বর্তমান পরিস্থিতি অনেক কিছুই হচ্ছে। আমি বাংলাদেশের যুব সমাজের একটি অহংকার, আমি কয়েকটি কথা তার শুনেছি, পত্রিকায় পড়লাম। আমাদের আজকে যে ডিজিটাল বাংলাদেশের চিন্তা আমরা করছি, তার নেপথ্যের নায়ক আমি বলবো, কারিগর বলবো, সেটা হলো জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন সঠিক উত্তরাধিকারী, সেটা হলো সজীবাদের জয়। উনি একটা কথা বলেছেন, কথাটা আমার খুব ভালো লেগেছে মাননীয় স্পিকার। উনি বলেছেন ইতিহাস অজ্ঞ জ্ঞান শূন্য কিছু সুশীলরাই আজকের দেশের বড় সমস্যা। এই কথা প্রমাণ হয়েছে মাননীয় স্পিকার। উনি আরো বলেছেন ওই সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে যারা বাংলার মানুষের পক্ষে কথা বলেন না, যারা হিউম্যান রাইটস এর কথা বলেন, বিভিন্ন ধরনের টক শোতে যে ওই মানুষ পুড়িয়ে মারার কথা প্রতিবাদ করেন না, বরঞ্চ ইনডাইরেক্টলি প্রশ্রয় দেন, তাদের উদ্দেশ্যে উনি বলেছেন যে প্রতিবাদ করার সাহস না থাকলে অন্তত পক্ষে মুখটা চুপ রাখুন, মানুষ পুরানোকে উৎসাহিত করেন না। উনি এই কথাও বলেছেন। উনি আরেকটি কথা বলেছেন খুব সুন্দর, যেদিন 21শে ফেব্রুয়ারিতে খালেদা জিয়া নাকি অবরুদ্ধ, ওনার জন্য যাওয়ার ব্যবস্থা করা হলো, উনি ভাষা আন্দোলনদের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাতে গেলেন না। তখন আমাদের সেই আগামী দিনের ভবিষ্যৎ
বাংলার তরুণ প্রজন্মের স্বপ্ন সজীবদের জয় সুন্দর একটি কথা বলেছেন মাননীয় স্পিকার, যে খালেদা জিয়া আপনি, আমি ওনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আপনি এখন আর জাতীয় নেত্রী না, বাংলার মানুষের কাছে আপনি এখন জাতীয় লজ্জায় পরিণত হয়েছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাহমুদুর রহমান মান্না একটি নাম, অত কিছু ফ্যাক্টর না। উনি কথা বললেন, উনি সাদেক হোসেন খোকার সাথে কথা বললেন। দুষ্টু লোকেরা বলে যারা সাদেক হোসেন খোকার বিরুদ্ধের লোক, তারা বলে সাদেক হোসেন খোকাই নাকি এই টেপটা প্রকাশ করেছেন মান্নার চরিত্র প্রকাশ করার জন্য। কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি না। সেখানে উনি দেখলাম উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারতে চাচ্ছেন, উনি সেনাবাহিনীর সাথে কথা বলতে চাচ্ছেন, উনি খুন খারাপি চাচ্ছেন, উনি খালেদা জিয়াকে উনি আর ডক্টর কামাল হোসেন সাহেবের মতো ব্যক্তি যে দেখা করে আসলেন। এরা কারা মাননীয় স্পিকার? এরা নাকি নিজেরাই নাগরিক সমাজ, ওরা নিজেরাই নিজেদেরকে সুশীল বলে, ওরা বলে আমরা নাগরিক সমাজের প্রতিনিধি। মাননীয় স্পিকার, নীতি কথা বলার আগে আমি ওনাদেরকে বলবো চেহারাটা একটু আয়নায় দেখেন। ডক্টর কামাল হোসেন সাহেব, শ্রদ্ধার সাথেই বলি আপনাকে, আপনি তো সেই ব্যক্তি আমাদের প্রতি নীতি কথা শুনান যিনি কালো টাকা সাদা করেছেন সরকারি খাতে ফাইন দিয়ে। আপনি এবং খালেদা জিয়া এবং সাইফুর রহমান আপনারা কালো টাকা। নৈতিকতা আমাদের শিখান, আমাদের নৈতিকতা শিখেন না ডক্টর কামাল হোসেন সাহেবরা। আজকে আমি একটি বই দেখাই মাননীয় স্পিকার, এই বইটি মেজর নাসির উদ্দিনের লেখা, যুদ্ধে যুদ্ধের স্বাধীনতা। এই বইটির মধ্যে মাননীয় স্পিকার অনেকগুলি লেখা আছে, তার মধ্যে একটুখানি পড়ে শোনাই, যদি সময় লাগে আপনি দয়া করে 2-1 মিনিট সময় দিয়েন মাননীয় স্পিকার। জানুয়ারির শেষ সপ্তাহে 101 নম্বর পৃষ্ঠায় লিখছেন লেখক, জানুয়ারির শেষ সপ্তাহের মাঝামাঝি 1971 সন শেষ হলো তিতুমির সামরিক মহড়া। এই মহড়ার সমাপনী পর্বে 14 পদাতিক ডিভিশনের অধিনায়ক সংক্ষিপ্ত এক বক্তৃতা বলেন, তিতুমির মহড়ার বাস্তব প্রয়োগ তারা করেছে 71-এর 9 মাসে বাংলাদেশের 30 লাখ মানুষের জীবন বিপন্ন করার মধ্য দিয়ে। এর পরের পৃষ্ঠাটা মাননীয় স্পিকার, আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি। এটার এখনো প্রতিবাদ উনি করেন নাই। যেহেতু প্রতিবাদ করেন নাই, এটাকে সত্য বলে ধরে নিয়েছি আমি। জেনারেল ইয়াকুব এবং জেনারেল রাজা টি রিসার্চ ল্যাবরেটরির যেই ভিআইপি ভবনটিতে উঠেছিলেন 1971 সনের জানুয়ারির শেষ দিকে, উল্লেখযোগ্য সেখানে একই সময় অবস্থান করছিলেন ডক্টর কামাল হোসেন। এবং উনি আরো লিখেছেন, শ্রীমঙ্গলে তিনি কবে এবং কেন এসেছেন সে ব্যাপারে আমার কিছু জানা নাই, আমি তা জানার চেষ্টাও করি নাই। তবে পূর্ব পাকিস্তানের সর্বোচ্চ সামরিক নেতাদের পাশাপাশি একই রেস্ট হাউসে একই সময় ডাক্তার কামাল হোসেন তার পাকিস্তানি পত্রিকা নিয়ে সস্ত্রীক উপস্থিত, গোটা পরিবেশকে দৃশ্যত অর্থবোধক করে তুলে মাননীয় স্পিকার, অর্থবোধক করে তুলে মাননীয় স্পিকার। এরা কারা? এরা ওই জিয়াউর রহমানের মতোই মুক্তিযোদ্ধা, যেই জিয়াউর রহমানের দল আজকে কাদের সিদ্দিকী সাহেব, আমি ওনাকে সম্মান করি মুক্তিযোদ্ধা হিসাবে। ওই মুক্তিযোদ্ধার বইতে লেখা আছে স্বাধীনতা 71-এ, উনি বলছেন কাদের সিদ্দিকী, যার প্রতিবাদ ওনারা করেন নাই, যে জিয়াউর রহমান স্বেচ্ছায় মুক্তিযুদ্ধে যান নাই। উনি বলছেন কর্নেল অলি, জিয়াউর রহমান যখন অস্ত্র খালাস করতে গেলেন, কর্নেল অলি তাকে পিস্তল ঠেকিয়ে বাধ্য করেছিল সেই দিন ওই অস্ত্র ঠেকাতে, মানা করতে, তাকে যেতে দেয় নাই এবং বাধ্য করেছিল তাকে ওইদিকে তার সাথে নিয়ে যেতে, বলা হয়েছিল সরি স্যার। এবং এই কাজটি জন্য আমি কর্নেল অলিকে ধন্যবাদ জানাই, এবং এই কাজটির জন্য উনি যে স্বেচ্ছায় মুক্তিযুদ্ধে যান নাই, এবং কাদের সিদ্দিকীর বইয়েতে তাই প্রমাণ মিলে যে কাদের সিদ্দিকী ওনারাকে এখন ওনারা অনেক বেশি ভালোবাসেন, তাহলে বিশ্বাস করব যে কাদের সিদ্দিকীর কথাটাও নিশ্চয়ই মিথ্যা বলেন নাই মাননীয় স্পিকার। আজকে আমি আরো কিছু, কামাল হোসেন সাহেব, মান্না সাহেব কোন অজ্ঞাত ব্যক্তির সাথে কথা বলেছেন, সেনাবাহিনীতে উনি কিছু করতে চান। মান্না সাহেব, এটা তো জিয়াউর রহমানের সেনাবাহিনী না, এটা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সেনাবাহিনী। বঙ্গবন্ধু সেনাবাহিনীকে অনেক অপপ্রচার চালানো হয়েছে যে জাতির পিতা সেনাবাহিনী শেষ করতে চেয়েছেন, কিন্তু প্রচারটা হওয়া উচিত ছিল ঠিক উল্টা। জাতির জনক শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব সেনাবাহিনীকে তার সন্তানের মতো ভালোবেসেছিলেন, আর ভালোবেসেছিলেন বিধায় তার ছেলে শেখ জামালকে উনি সেনাবাহিনীতে ভর্তি করেছিলেন, যিনি লন্ডনের সেন্ট হর্স রয়্যাল একাডেমি, মিলিটারি একাডেমি থেকে মাননীয় স্পিকার তিনি প্রশিক্ষণ নিয়ে, কমিশন নিয়ে দ্বিতীয় ইস্ট বেঙ্গলে যোগদান করেছিলেন। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে জাতির জনক একটা সেনাবাহিনী চেয়েছিলেন, যেই সেনাবাহিনীতে উনি তার স্বপ্নের সন্তানকে দিয়েছিলেন মাননীয় স্পিকার। এবং তার মানে আজকের যে সেনাবাহিনী, আজকে যদি আমার সেই শহীদ শেখ জামাল ভাই বেঁচে থাকতেন, তাহলে আজকে হয়তো সেনাবাহিনীর সর্বোচ্চ পদের মতো একটা পদে থাকতেন। আর এই সেনাবাহিনী
সেই স্বাধীনতার বঙ্গবন্ধুর স্বপ্ন দেখা সেনাবাহিনী যারা পৃথিবীর থেকে সব জায়গার থেকে বাংলাদেশে আমাদের জন্য শান্তি দূত হিসাবে বাংলাদেশকে মাথা উঁচু করেছে, বাংলাদেশকে প্রশংসিত করেছে। মাননীয় স্পিকার, আমাকে যদি কয়েকটা মিনিট সময় 5 মিনিটে শেষ করবেন, তারপরে আমরা মাগরিবের বিরতি। ইনশাআল্লাহ। জি মাননীয় স্পিকার, আজকে এই যে সেনাবাহিনী নিয়ে কথা, আজকে বিডিআর এর হত্যার দিবস, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। বিডিআর হত্যা ঘটানো, এটার পিছনে তাদের হাত ছিল, এটা প্রমাণিত হবে, আদালতের মাধ্যমেই প্রমাণিত হবে একদিন, আমি বিশ্বাস করি আদালতের মাধ্যমে। কারণ সত্য সত্য, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, সত্যই সুন্দর, সুন্দরই সত্য, একদিন না একদিন প্রকাশ পাবে যে এই পিছনে এই খালেদা জিয়া এবং তাদের কি নীলনকশা ছিল। মাননীয় স্পিকার, তার কিছুদিন পরেই রূপগঞ্জে সেনাবাহিনীর একটা প্রজেক্ট করা হলো। হঠাৎ করে আমি খবর পেলাম, আমার বড় এখানে মাননীয় সংসদ জাহাঙ্গীর কবির নানক সাহেব আছেন, হানিফ সাহেব আছেন, আমাকে জানানো হলো যে রূপগঞ্জে এমন একটা খবর ছড়িয়ে দেওয়া হলো যে সেনাবাহিনী নাকি পুরো রূপগঞ্জ দখল করে নিচ্ছে। মানুষের হাজার হাজার লোক না, কয়েক লাখ লোক ঘেরাও দিয়ে ফেললো সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করে দেওয়া হলো। সম্পূর্ণ মিথ্যা। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি তখন মাত্র দেশে ফিরেছি, ওনার নির্দেশে আমাকে উনি নির্দেশ দিলেন একটা সেনাবাহিনীর যদি কোনো ক্ষতি না হয় এবং জনগণেরও যাতে কোনো গায়ে আঁচড় না পড়ে, জলদি যাও। আমি তাড়াতাড়ি ওই এলাকারই সন্তান মেজর অবসরপ্রাপ্ত মশিউরকে সাথে নিয়ে রাস্তা চিনলাম না। মাননীয় স্পিকার, টোটাল রাস্তা কাটা ছিল, রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে, সেই ব্যারিকেড উঠিয়ে উঠিয়ে আমি যখন গেলাম, আমাদের জেনারেল শফিউল্লাহ সাহেবকে আমি খবর দিলাম যে আপনি আসেন, আমাদের ওই এলাকার উপজেলা চেয়ারম্যান সাধারণ সাহেবকে খবর দিলে আসেন, ওনারা আসলেন। আমি দেখলাম কিভাবে ওখানে বিএনপি এবং জামাতের নেতারা এই আওয়াজ তুলে দিয়ে সেনাবাহিনী আর জনগণকে মুখোমুখি করে দিয়েছে। আমি তাদের সামনে হাত তুলে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম, জাতির জনকের কন্যা আমাকে পাঠিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তারা সব আমার দিকে ছুটে আসলো। আমি বললাম, যা শুনেছেন মিথ্যা কথা, আপনাদের জমিতে কোনো আঘাত করা হবে না। ইতিমধ্যে চারিদিক থেকে সেনাবাহিনীর অধৈর্য যে ধৈর্য দেখিয়েছিল, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাই সেখানে তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছিল। সে আক্রমণ আসরের নামাজের পরে যে মাগরিবের আগেই আল্লাহর রহমতে ওই এলাকার পরিবেশ আমরা শান্ত করে নিই। সেনাবাহিনীরা ব্যারাক ছেড়ে চলে যান, র্যাব চলে যায়, সব চলে যায়। একটা প্রগতিশীল টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক, আমি দেখি মাননীয় স্পিকার, নামটা বললাম না, সেই পত্রিকার চ্যানেল সামনে অন্য সাংবাদিক সাহেব দৌড়ে খবর দিল, শামীম ভাই জলদি আসেন, সেনাবাহিনীর ক্যাম্পে আগুন দিবে। ক্যাম্প কিন্তু তখন খালি, পুরোপুরি কেউ নাই, একটা মানুষও নেই, পুলিশও নাই। হঠাৎ করে যে দেখলাম ওই ক্যামেরাম্যান বলছে, টিভি রিপোর্টার বলছে, আগুন দাও, আমরা এটা ছবি কালকে দেখাবো। সাথে সাথে কিছু লোক যে আগুন দিয়ে দিল। এখন সেনাবাহিনীর প্রতি দরদ দেখান। সেনাবাহিনীর জন্য যদি কেউ করে থাকে, বঙ্গবন্ধু তার ছেলেকে সেনাবাহিনীতে দিয়ে তার সেনাবাহিনীর সকল সদস্যকে তার সন্তান হিসাবে দেখেছেন, আর জননেত্রী শেখ হাসিনা এই সেনাবাহিনীকে তার ভাইয়ের মতো দেখেছেন। করে যদি থাকে কেউ এই দুঃসরকারি করেছে, এর বাইরে কিছুটা হয়তো এরশাদ সাহেব সেনাবাহিনীর জন্য করেছেন, এটা আমি অস্বীকার করবো না। মাননীয় স্পিকার, আজকে খালেদা জিয়ার বিভিন্ন রকম চরিত্র দেখি আমরা। আমার সময় নাই, উনি বাড়ি না পেয়ে হাউমাউ করে কান্দেন, আর অপরদিকে বঙ্গবন্ধুর আরেক মেয়ে, আদরের দুলারি আমার নেত্রীর কলিজার ভিতরে যিনি থাকেন, আমাদের বোন শেখ রেহানা, নীরবে নিস্তব্ধে ধানমন্ডির বাড়িটা কিন্তু ছেড়ে দিয়ে চলে গেছেন। কারোর কাছে জানানোর প্রয়োজন মনে করেন নাই, কারণ তাদের সম্পদের লোভ নাই। তারা তাদের সন্তানদের মানুষ করেছেন গর্ব করার মতো, আর একজন মানুষ করেছেন কিভাবে বাংলার মানুষ তাদেরকে কুলাঙ্গার হিসেবে ডাকে। মাননীয় স্পিকার, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি বক্তব্যটা। এই দেশটা আমাদের মা, এই দেশের চোখে আজকে অশ্রু। মাননীয় স্পিকার, এই দেশ আছে কাঁদছে। মাননীয় স্পিকার, আমরা এই অশ্রুটা মুছতে চাই। এই দেশের যদি আমার মা হয়, মায়ের প্রতিচ্ছবি হচ্ছে আমার জননেত্রী শেখ হাসিনা। বার্ন ইউনিটে যে অজস্র ধারায় তার চোখে যে পানি পড়েছে, ওটা মাননীয় স্পিকার শেখ হাসিনার চোখের পানি না, ওটা দেশ মাতৃকার চোখের পানি। সে সহ্য করতে পারছে না তার ভূমির উপরে এই মানুষকে পুড়িয়ে মারা। বঙ্গবন্ধু বলেছিলেন, সেই দিন ইয়াহিয়া খানকে শহীদের রক্তের উপরে পড়া দিয়ে শেখ মুজিবুর রহমান কোন আলোচনায় বসতে পারে না। আর শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হিসেবে বলতে চাই পরিষ্কার ভাবে, যে এই আগুনে পুরা মানুষের কয়লার উপরে পড়া দিয়ে জননেত্রী শেখ হাসিনা কোন জঙ্গি নেত্রী সন্ত্রাসীর সাথে আলোচনায় বসতে পারে না মাননীয় স্পিকার, এবং বসবে না। আমরা দ্যাটহীন কণ্ঠে বলতে চাই মাননীয় স্পিকার, আমরা ন্যায্যতার গণতন্ত্রে বিশ্বাস করি, কারণ বঙ্গবন্ধু বলেছিলেন আমরা সংখ্যাগরিষ্ঠতার গণতন্ত্রে বিশ্বাস করি না। যে কেউ যদি ন্যায্য কথা বলে,
এবং সে যদি একজনও হয় আমরা তা মেনে নিব। ন্যায্য কথা বলেন, আর ন্যায্য কথা না বলে যদি কেউ বোম মেরে কিংবা বিদেশি প্রভুদের ভয় দেখিয়ে জাতির জনকের কন্যাকে ভয় দেখাতে চেন না। শুধু বলবো, আজকে সেই নেত্রীর উদ্দেশ্যে বলবো তার সন্তান হিসেবে, মাগো। আর 1 মিনিট। মাননীয় স্পিকার, শুধু একটা কথাই বলবো, আমি যদি আমার বোন শিল্পী মমতাজের মধ্যে গান গেতে পারতাম তাহলে তো গান গেয়েই বলতাম। গান তো আমি গেতে পারি না, গানের লাইনটা বলি। দেশের চোখে আজকে পানি, তার প্রতিচ্ছবি আমাদের সামনে বসা। শুধু এইটুকুই বলবো, আমরা যারা এই প্রজন্মের সন্তান, সেই বিখ্যাত গানের কয়েকটি লাইন, মাগো ভাগো তোমার ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, ধন্যবাদ।